বিয়ে বাড়িতে মানুষ গমগম করছে। বিয়ে উপলক্ষে বাড়িতে শতাধিক অপরিচিত মানুষের আনাগোনা। সবাই কত ব্যস্ত। রীতি লাল শাড়ি, লাল চুড়ি, ম্যাচিং অর্নামেন্ট পরে, চুলে ফুল গুজে লাল পরি সেজে নিজের রুমে চুপ করে বসে আছে। আর ওর মা ঘ্যান ঘ্যান করছে। রীতি আর কতক্ষণ বসে থাকবি? কিছুক্ষণ পরেই হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। রীতি অসহায় ফেস করে বলল, মা আমি যাব না, প্লিজ। রীতির মা কটাক্ষ দেখিয়ে বলল, যাবি না মানে? তাহলে শাড়ি পরলি কেন? আর এত সাজগোজ কেন করেছিস? মা আমার লজ্জা লাগছে। আমি কখনো এমন করে সেজেছি? রীতির মা হালকা হেসে আদুরি কণ্ঠে বলল, বোকা মেয়ে, প্রতিদিন কি মানুষ সাজগোজ করে? বিশেষ অনুষ্ঠানেই করে। সবাই আজ ডিফারেন্ট সেজেছে। চল আমার সাথে। কিচ্ছু হবে না, কেউ কিছু ভাববে না। রীতি অন্যদিকে মুখ করে বলল, মা তুমি যাও, আমি যাব না, এখনই চেঞ্জ করে নিব। রীতির মা মেয়ের কাছে হেরে গিয়ে রীতির বাবাকে পাঠালো। এখন যদি বাবার কথা শুনে মেয়েটা। রীতি বারান্দায় দাঁড়িয়ে নিচে দেখছে কত মেহমান আসছে। বেশিরভাগ মেয়ে শাড়ি আর ছেলেরা পাঞ্জাবি পরা। রীতি ভাবছে, এত মানুষের সামনে যাব এই সাজে? ইম্পসিবল। রীতি রুমে আসতেই ওর বাবা ওর রুমে ঢুকে মেয়েকে দেখে চমকে গেল। পেছনে ওর মাও এসেছে। আরে আমার মেয়েকে তো আজ রাজকন্যা লাগছে। বাহ, আমার মেয়ে কত বড় হয়ে গেছে। রীতি বাবার কথায় আরো লজ্জা পেল। বাবা। রীতি অন্যদিকে ঘুরে দাঁড়াল। থাক থাক, আর লজ্জা পেতে হবে না। সবাই হলুদে কত মজা করছে। রীতি দ্রুত বলল, আমি যাব না, প্লিজ বাবা প্লিজ। কেন যাবি না? আমার লক্ষ্মী মা, চল, ভালো লাগবে। সবাই যাচ্ছে। দিয়া আছে। দিয়া হুড়মুড় করে রুমে ঢুকে কাউকে তোয়াক্কা না করে বলল, রীতি আপু, তুমি কি করছো বলো তো? আমি কখন থেকে অপেক্ষা করছি। চলো। রীতির বাবা দিয়াকে বলল, তোমার রীতি আপু নাকি যাবে না? ওকে নিয়ে যাও তো। কি যাবে না? রীতি আপু, এখন আমি ছোট বড় মানব না, আর না আঙ্কেল আন্টিকে। আমি তোমাকে মার লাগাবো যদি এখনই না যাও। দিয়া রীতিকে কিছু বলতে যাবে, তখনই দিয়া রীতির পার্স হাতে নিয়ে রীতিকে টানতে টানতে নিয়ে গেল। রীতি হাজারো বাধা দিয়ে থামাতে পারল না। সাদি বায়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিচ্ছে। পাঞ্জাবির কলার ঠিক করে নিয়ে সুগন্ধি মেখে নিল। তারপর আরেকবার নিজেকে দেখে নিল। মৃদু হেসে ছাদের দিকে রওনা দিল। বেচেরা নিজেকে দেখে নিজেই ক্রাশ খাচ্ছে, মেয়েদের কথা ভেবে মুচকি হাসছে। রীতি আর দিয়া জুইদের ফ্ল্যাটে গেল। দিয়া জুইয়ের সাজানো দেখছে। রীতি সাবিহার সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু সাবিহা বরাবরই এভয়েড করছে। রীতি সাবিহার এমন ব্যবহার মেনে নিতে পারছে না। সেই দিনের পর থেকেই সাবিহা রীতিকে এক প্রকার এভয়েড করে যাচ্ছে। রীতির খুব কষ্ট হচ্ছে। সাবিহা ওর সাথে এমন কেন করছে? ও যা দেখেছিল তাই বলেছে, এক বিন্দু মিথ্যা বলেনি, আর না কিছু বানিয়ে বলেছে। তাহলে এমন কেন করছে? রীতির নিজেকে ছোট মনে হচ্ছে। ও বারবার যেচে কথা বলতে যাচ্ছে, কিন্তু সাবিহা এভয়েড করে যাচ্ছে প্রতিনিয়ত। রীতির কান্না পাচ্ছে। রীতি দিয়ার কাছে গিয়ে দিয়াকে টেনে একপাশে নিয়ে গেল। দিয়া রীতির চেহারা দেখে ঘাবড়ে গেল। রীতির চেহারাটা কেমন লাগছে? দিয়া উদ্বিগ্ন হয়ে বলল, রীতি আপু কি হয়েছে? রীতি দিয়াকে সব খুলে বলল। সেদিনের ঘটনা আর সেদিনের পর থেকে সাবিহার ব্যবহার সবটা বলল। দিয়া সবটা শুনে কিছুটা শঙ্কিত হল। তারপর রীতিকে সান্ত্বনা দিয়ে বলল, আপু মন খারাপ করো না,
আমি ওর সাথে কথা বলবো। প্লিজ মন খারাপ করো না। দিয়া তুমি এসব বলো না ওকে। তাহলে ও বলবে আমি ওর প্রেমিকের বদনাম সবার কাছে করে বেরিয়েছি। আরে না, এসব বলবো না। শুধু বলবো তোমার সাথে ঠিক করে কথা কেন বলছে না। তারপর যদি ও নিজ থেকে বলে তো ঠিক আছে। আচ্ছা, এখন চলো। সব রেডি, আমরা জিনিসপত্র নিয়ে ছাদে যাই। দিয়া রীতিকে টেনে নিয়ে হাতে কেক ধরিয়ে দিল। আপু তুমি এটা নেও, আমি হলুদের বাটি নিয়ে যাচ্ছি। বাকিটা ওরা আনবে। চলো চলো। দিয়া আগে আগে যাচ্ছে, রীতি ওর পেছনে। ছাদে মানুষে ভর্তি। রীতি পা রাখার জায়গা পাচ্ছে না। জোরে মিউজিক বাজছে। মানুষের চিৎকার চেঁচামেচিতে রীতির কানে তালা লেগে যাওয়ার অবস্থা। সবাই এদিক সেদিকে ছুটাছুটি করছে। সবাই নানার সাজে নিজেকে সজ্জিত করেছে। রীতি সবাইকে দেখছে আর লজ্জায় নিজে কুঁকড়ে যাচ্ছে। নিজেকে সবার থেকে আড়াল করার চেষ্টা করছে। আর তখনই চোখ পড়ল সাদিবের দিকে। রীতির এখন আরও লজ্জা লাগছে। সাদিব যদি ওকে দেখে তাহলে কি ভাববে? এসব ভেবেই রীতির চোখে মুখে লজ্জার আভা ছড়িয়ে পড়ছে। রীতি অতি সাবধানে হাতের কেকটা নিয়ে স্টেজের দিকে যাচ্ছে। সাদিবকে এভয়েড করা সম্ভব না, কেননা সাদিব স্টেজের কাছেই। রীতিকে হুট করে কেউ জোরে সোরে ধাক্কা দিল। রীতি তাল সামলাতে না পেরে একটা মেয়ের উপর পড়ে গেল। মেয়েটি ওকে ধরে ফেলল। রীতি নিচে পড়া থেকে বাঁচলেও রীতির হাতের কেকটা নিচে পড়ে গেল। রীতি দ্রুত সেই মানুষটির দিকে তাকাল। একটা ছেলে কালো পাঞ্জাবি পরা। দ্রুত সরে গেল। রীতি মেয়েটিকে সরি বলল, কিন্তু কেকটা তো পড়ে নষ্ট হয়ে গেছে। রীতির কান্না পাচ্ছে, প্রচুর কান্না পাচ্ছে। এমন একটা দিনে এমন একটা ঘটনা ও মেনে নিতে পারছে না। এখন কি বলবে সবাইকে? সবাই ওকে কি বলবে? নিশ্চয়ই বকাবকি করবে। করবেই তো, কেক ছাড়া হলুদের অনুষ্ঠান কিভাবে হবে? সব গুছানো শেষ হতেই সাদিব কেকের খোঁজ করছে। আর তখনই দিয়া বলল, রীতি আপু কেক নিয়ে আসছে। দিয়া গিয়ে বসে পড়ল। সাদিবের চোখ পড়ল রীতির দিকে। রীতি জড়সড় হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সাদিব রীতিকে অপলক দেখছে। মনে হচ্ছে একটা লাল পরী দাঁড়িয়ে আছে। কিন্তু ওর চোখ মুখ এমন কেন? ওকে এত বিষণ্ণ লাগছে কেন? ওর মুখে হাসি নেই কেন? সাদিব রীতির কাছে গিয়ে দাঁড়াল। তারপর বলল, কি হয়েছে, তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? কোনো সমস্যা? রীতি সাদিবের কথা শুনে ঢোক গিলছে। সাদিবকে কি বলবে? ভয় ওর হাত পা জমে যাচ্ছে। যদি সাদিব বলে ফেলে দেওয়া তোমার হেবিট, তোমার পুষ্টির অভাব, হাতে কি শক্তি নেই, যখনই দেখছি তখনই ফেলছ? রীতি মাথা উঁচু করে জোরতা নিয়ে বলল, কেকটা পড়ে গেছে, কিন্তু বিশ্বাস করুন আমি ইচ্ছে করে ফেলিনি। কেউ আমাকে ধাক্কা মেরেছে, আর ইচ্ছে করেই ধাক্কা মেরেছে। আমি ব্যালেন্স রাখতে পারিনি তাই। সাদিব অবাক হয়ে বলল, তোমাকে কে ধাক্কা দিবে, তাও ইচ্ছে করে? রীতি কিছুটা কনফিউশন নিয়ে বলল, আমি ঠিক জানি না। একটা ছেলে কালো পাঞ্জাবি পরা ছিল। একটা ছেলে ধাক্কা মেরেছে, এটা শুনে সাদিবের চোখ মুখ শক্ত হয়ে গেল। কিন্তু রীতিকে বুঝতে দিল না। রীতি বলল, এখন কি হবে? কেক ছাড়া হলুদের অনুষ্ঠান হবে? সাদিব রীতির দিকে চেয়ে মুচকি হেসে বলল, আমার সাথে এসো। রীতি সাদিবের কথা মতো সাদিবের সাথে গেল। সাদিব রীতিকে সামনের সারিতে ভালো জায়গায় বসিয়ে দিল। তারপর বলল, এখানেই বসে থাকবে, এদিক সেদিকে যাবে না। রীতি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তারপর বলল,
কেকের কি হবে? ডোন্ট ওরি, ব্যবস্থা হয়ে যাবে, আশ্বস্ত করে। তারপর সাদিব কাউকে ফোন করল কেকের ব্যবস্থা করার জন্য। তারপর সেই কালো পাঞ্জাবি পরা লোককে খুঁজতে চলে গেল। হলুদের অনুষ্ঠান শেষ। সবাই একে একে ছাদ ত্যাগ করছে। রীতি দিয়ার সাথে গল্প করছে। সাদিব রীতিকে ডেকে নিল। রীতি একটা দুর্ঘটনা ঘটিয়েছে, তাই সাদিবের সব কথা মেনে নিচ্ছে। রীতি সাদিবের সামনে গিয়ে ভদ্রভাবে বলল, হ্যাঁ বলুন। সাদিব ফোন বের করতে করতে বলল, এখানে এসে সোজা হয়ে দাঁড়াও। রীতি সাদিবের কথা মতো সাদিবের বলা জায়গায় সোজা হয়ে দাঁড়ালো। সাদিব ফোন বের করে ক্যামেরা অন করে সেলফি নেওয়ার জন্য ফোন উঁচু করতেই রীতি হতবাক। কিছু বলতে যাবে তার আগেই পিক তোলা শেষ। রীতি সাদিবকে বলল, এটা কি হলো? আমার পিকচার তুললেন কেন? সাদিব ফোন পকেটে রেখে স্বাভাবিকভাবেই বলল, তোমার নামে মামলা হবে, আর মামলা আমি করব, তাই তোমার পিকচার তুলে নিলাম। পুলিশকে দেব, যাতে পুলিশ সহজেই তোমাকে খুঁজে পায়। রীতি সাদিবের কথা মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছে না, তাই চেহারায় প্রশ্নবোধক চিহ্ন ঝুলিয়ে দাঁড়িয়ে রইল। সাদিব রীতির চাহনি দেখে বলল, সবার সাথে পিকচার নেওয়া হয়েছে, তুমি বাকি ছিলে, তাই নিয়ে নিলাম। সুন্দর কিছু মোমেন্ট ক্যাপচার করে নিলাম, বুঝেছ? রীতি কিছুই বুঝেনি, তাই কোনো উত্তর দিল না। সাদিব সেটা পাত্তা না দিয়ে বলল, বাসায় যাও, এখানে আর থেকো না। রীতি ফ্রেশ হয়ে বারান্দায় গিয়ে দাঁড়াল। নিচে দুই একজন মানুষ দেখা যাচ্ছে। রীতি ভাবছে সাদিবের কথা। সাদিব ওর সাথে পিকচার তুলেছে, কেক ফেলে দেওয়ার পরেও কিছু বলেনি, ম্যানেজ করে এনেছে, ওর বসার ব্যবস্থা করে দিয়েছে। সাদিব ওকে আজকাল একটু বেশিই কেয়ার করছে। সেটা ভেবেই রীতির ঠোঁটের কোণে হাসি ফুটল। রীতির ফোন বেজে উঠল। এই রাতে কে ফোন দিবে? রীতি ফোন হাতে নিয়ে দেখে সেই নাম্বার থেকে ফোন এসেছে। রীতি ফোন রিসিভ করে ঝাড়ি দিয়ে বলল, আপনি এই রাতের বেলায় কি চান? কেন নিষেধ করার পরেও আমাকে বারবার ফোন করেন? তোমার কণ্ঠস্বর শুনতে আজ তোমাকে খুব সুন্দর লাগছিল, একদম পরীর মতো, কিন্তু বলতে পারিনি। রীতি চমকে গেল। তারপর কাঁপা কাঁপা গলায় বলল, আপনি এখানে কেন এসেছিলেন? কেন আসতে মানা নাকি? রীতি কোনো জবাব খুঁজে পাচ্ছে না। আপনার নাম কি? কিছু একটা ভেবে নেও। রীতির ভাবাভাবির সময় নেই, তাই বিরক্তি নিয়ে ফোন কেটে বন্ধ করে রাখল। রীতি ভাবছে, কে হতে পারে? এখানে আজ এসেছিল সেই কালো পাঞ্জাবি পরা লোক নয় তো? রীতি সিদ্ধান্ত নিল এই সিম আর অন করবে না, নিউ একটা সিম নিবে। পার্লারে বসে আছে রীতি। দিয়ার চোখের মেকআপ করাই ব্যস্ত। রীতিকে এক প্রকার জোর করেই দিয়া পার্লারে নিয়ে এসেছে। রীতির চুল বাঁধা হচ্ছে, তাতে ছোট ছোট ফুল গুজে দিচ্ছে। রীতির বসে থাকতে থাকতে পা কোমর ব্যথা হয়ে যাচ্ছে। মনে মনে দিয়াকে হাজারো গালি দিচ্ছে, আর কিছুক্ষণ পর পর দিয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিচ্ছে। সেসব দেখে দিয়া মুচকি মুচকি হাসছে। সাজ শেষ করে রীতি আয়নায় নিজেকে দেখতেই চমকে উঠল। নিজেকে নিজেই চিনতে পারছে না। কি সুন্দর লাগছে, মনে হচ্ছে আজ ওরই বিয়ে। রীতি চোখ বড় বড় করে নিজেকে দেখছে। জুইয়ের সাথে সবাই পিকচার তুলছে। বিল্ডিংয়ের সবার পিক সাদিব তুলে দিচ্ছে। সাদিব ব্ল্যাক কালার স্যুট পরেছে। দিয়া আর রীতি দুজনেই একসাথে দাঁড়িয়ে আছে। দিয়া রীতিকে বলছে, রীতি আপু, সাদিব ভাইকে কত হ্যান্ডসাম লাগছে।
আমি আজ উনার উপর ফিদা হয়ে যাচ্ছি। মাই গড, কত কিউট। উফ অফ, কি যে লাগছে না। রীতি দিয়ার কথা শুনে দিয়ার দিকে বড় বড় চোখ করে তাকালো। দিয়ার কথা শুনে রীতির এত সুন্দর মুখ নিমিষেই কালো হয়ে গেল। রীতি দিয়াকে খুব পছন্দ করলেও এই মুহূর্তে রীতির মনে হচ্ছে দিয়ার চেয়ে বিরক্তিকর মেয়ে যেন আর কেউ নেই। রিয়াকে আস্ত লুচু মেয়ে মনে হচ্ছে। দিয়া আবারও কিছু বলতে যাবে তখনই রীতি বলল, আমার ক্ষুধা পেয়েছে। আরে কি বলো? এখনো জুই আপুর সাথে কোনো পিকচার নেইনি। খেতে গেলে সাজ নষ্ট হয়ে যাবে। আগে চলো সেলফি তুলে নেই। তুমি যাও, আমি। রীতি বলতে গিয়েও থেমে গেল। দিয়াকে একা সাদিবের কাছে যেতে দেওয়া যাবে না। রীতির মনের জেলাসি তরতর করে বেড়ে যাচ্ছে। রাজপুত্রের কাছে এই মেয়েকে যেতে দেওয়া যাবে না। তারপর রীতিও দিয়ার সাথে গেল। রীতি দিয়াকে পিকচার তুলতে দিয়ে জুইয়ের কাছে বসে রইল। ওর এসবে ইন্টারেস্ট নেই। সাদিব দিয়ার বিভিন্ন স্টাইলে পিকচার তুলে দিচ্ছে, আর রীতি চেয়ে চেয়ে দেখছে। তারপর সবার জোড়াজড়িতে রীতিও বাধ্য হল নিজের পিকচার তুলতে। কিন্তু রীতির অস্বস্তি হচ্ছে। সাদিব নিজের ক্যামেরা দিয়ে পিকচার নিচ্ছে। রীতির বারবার সাদিবের সাথে চোখাচোখি হয়ে যাচ্ছে। কোনো স্টাইল নিতে পারছে না লজ্জায়। রীতির পিকচার নেওয়া শেষে সাদিব রীতির পারমিশন ছাড়াই ফোন বের করে কয়েকটা সেলফি তুলে নিল। রীতিও কিছু বলল না। রীতি ছলছল চোখে বসে আছে। ওর গলা আটকে আসছে। চোখের পানিটা বাঁধ মানতে চাইছে না। কন্ট্রোল করতে পারছে না। রীতি বারবার চোখ বড় করে পানি আটকে নিচ্ছে। ঠোঁট কেঁপে উঠছে। একটু কাঁদাতে পারলে ভালো হতো, কিন্তু দিয়ার সামনে সেটা সম্ভব না। দিয়া সবটা বুঝতে পারছে। রীতির কাঁধে হাত রেখে বলল, এই জন্যই তোমাকে বলতে চাইনি। রীতি মেঝেতে দৃষ্টি রেখে বলল, এখানে আমার দোষটা কোথায়? সাবিহা কিছুই বুঝতে চাইছে না। মনে হচ্ছে রিজভি ওকে ব্ল্যাক ম্যাজিক করেছে। তেরে পেয়ার নেহ যাও দেওয়ানা টাইপ। আমি ভাবতে পারিনি ও এসব বলবে। আমি ওর কথা শুনে জাস্ট স্পিচলেস। ফ্ল্যাশব্যাক। বিয়ের অনুষ্ঠানেও সাবিহা রীতির সাথে কথা বলেনি। তাই দিয়া সাবিহাকে জিজ্ঞেস করেছে কি হয়েছে। তারপর সাবিহা দিয়াকে সব বলে দেয় রীতি রিজভিকে নিয়ে কি বলেছে। দিয়া যদিও সব জানে তবুও সব শুনে বলে, তাতে কি হয়েছে? তাই বলে আপুর সঙ্গে কথা বলবি না। আপুর কোথাও ভুল হয়ে থাকলে সেটা তোর ক্লিয়ার করা উচিত। তারপর সাবিহা বলল, তুমি জানো রিজভিকে সবটা বলার পর ও কি বলেছে? ও বলেছে আমি ওকে ভালোবাসি না। ভালোবাসলে ট্রাস্ট করতাম। আমি নাকি ওকে ট্রাস্ট না করে রীতি আপুকে ট্রাস্ট করেছি। রীতি আপুকে বেশি গুরুত্ব দিচ্ছি। আর এই জন্য ও আমার সাথে রাগ করে দুদিন কথা বলেনি। তুমি জানো আমি কি অবস্থায় ছিলাম? কিভাবে আমার প্রতিটি মুহূর্ত কেটেছে? কতটা কষ্ট হচ্ছিল? আমি অনেক চেষ্টা করেও ওকে বুঝাতে পারিনি। রিজভি বলছে আমি যদি ওকে ট্রাস্ট করতাম তাহলে রীতি আপুর কথা শুনে যাচাই করার জন্য ওকে এসব জিজ্ঞেস করতাম না। 2 দিন হাজার চেষ্টা করেও আমি ওর সাথে যোগাযোগ করতে পারিনি। আর এসব রীতি আপুর জন্য হয়েছে। আমি কেঁদে কেটে অস্থির হয়ে যাচ্ছিলাম। তারপর রিজভি আমাকে ক্ষমা করে দেয়। তবে শর্ত দেয় যে মেয়ে আমাদের সম্পর্ক নষ্ট করার জন্য দায়ী, তার সাথে যেন আমি সম্পর্ক না রাখি। তাই আমি রীতি আপুর সাথে কথা বলি না। আর বলতেও চাই না। আমি খুব ভালো আছি। ভালো থাকতে চাই। দিয়া সবটা রীতিকে জানায়। আর এসব শুনে রীতি শকর এবং প্রচণ্ডভাবে কষ্ট পায়। রীতি নিজের দোষটা খুঁজে পাচ্ছে না। সাবিহাকে নিজের বোন মনে করত।
আর ওর ভালো ভেবেই কথাগুলো বলেছিল, কিন্তু তাতে ও নিজেই অপরাধী হয়ে গেল। জুঁইয়ের শ্বশুর বাড়ি যাওয়ার জন্য সবাই একে একে রেডি হয়ে নিচে নামছে। সাদিব আজও ক্যামেরা নিয়ে রেডি। ক্যামেরা দিয়ে বাচ্চাদের পিকচার তুলে দিচ্ছে। দিয়া আর সাবিহা সিঁড়ি বেয়ে নামছে। সাদিব ওদের দেখে বলল, কিরে তোদের আরেকজন সঙ্গী কই? দিয়া সোজা উত্তর দিল, রীতি আপুর কথা বলছ? তার মুড অফ, তাই যাবে না। সাদিব বিচলিত হয়ে বলল, মুড অফ? মুড কেন অফ? জানি না। জেনেও কিছু বলল না। ঠিক আছে চলো, আমি দেখছি। দিয়া বলল, বাদ দিন আপু, যাবে না। সকাল থেকে ট্রাই করেছি। আমাদের এত কাছের একজনের বিয়ে আর রীতি যাবে না? আমি চাই সবাই মিলে অনুষ্ঠান উপভোগ করুক। একজন মন খারাপ করে বসে থাকবে আর বাকিরা আনন্দ করে বেড়াবে, তা হবে না। সাদিব দিয়ার সাথে গেল রীতিকে মানাতে। দিয়া রীতিকে কিছু একটা বলে ডেকে নিয়ে এলো দোতলার সিঁড়িতে। রীতি দিয়ার সাথে এসে সাদিবকে দেখে অবাক হয়ে গেল। তারপর দিয়ার দিকে চেয়ে রইল উত্তরের আশায়। সাদিব রীতিকে একবার দেখে নিল। রীতির চোখমুখ শুকনো লাগছে, মনে হচ্ছে কেঁদেছে। রীতির এমন বিষণ্ণতায় ঘেরা চেহারা দেখে সাদিব বুকে চিনচিনে ব্যথা অনুভব করল। সাদিব রীতির সামনে গিয়ে দাঁড়াল, তারপর বলল, যাবে না কেন? সবাই যাচ্ছে, তুমিও যাবে। যাও, রেডি হয়ে এসো। রীতি সৌজন্যতার হাসি হেসে বলল, আসলে আমার ভালো লাগছে না। আমাদের ফ্যামিলি থেকে রিমন আর বাবা যাচ্ছে। সমস্যা নেই, আপনারা এনজয় করুন। সাদিব রীতিকে যেভাবেই হোক নিয়ে যাবে। দেখো রীতি, তুমি কয়েক মাস হয়েছে এসেছ, তাই আমাকে চিনোনি, আমাকে ভালো করে জানতে পারোনি। ওরা জানে আমি এমন একজন মানুষ যে কিনা সবাইকে নিয়ে ভালো থাকতে চায়। একা আমি কখনো ভালো থাকতে চাই না। আমি যেমন আনন্দ সবার সাথে ভাগ করে নিতে চাই, তেমনি সবার বিষণ্ণতা, দুঃখ, মন খারাপ সবকিছু ভাগ করে নিতে চাই। আমি সবাইকে নিয়ে এনজয় করতে চাই। এই বিল্ডিংয়ের সবাই আমার ফ্যামিলি, আমার আপনজন। অন্য সবার মতো এখন তুমিও আমার খুশির একটা পার্ট। তুমি যদি না যাও, মন খারাপ করে বসে থাকো, তাহলে কিভাবে হবে বলো? প্লিজ চলো, অন্তত আমার কথা ভেবে। শেষের কথাটা সাদিব অনেকটা আবেগ মিশিয়ে বলল, যা রীতির উপেক্ষা করার ক্ষমতা নেই। রীতি সাদিবের চোখের দিকে চেয়ে সেই কথার গভীরতা বুঝার চেষ্টা করছে, আর সাদিব রীতির চোখে রীতির উত্তর খোঁজার চেষ্টা করছে। রীতি, দিয়া আর সাদিব একসাথে এক গাড়িতে যাচ্ছে। রীতি পারেনি সাদিবকে উপেক্ষা করতে। রীতির জন্য ওদের যাওয়ায় দেরি হয়ে যাবে, তাই সাদিব সবাইকে চলে যেতে বলেছে। ও রীতিকে নিয়ে পড়ে আসবে। আর রীতির জন্য দিয়াও রয়ে গেছে। ওরা তিনজন অবশেষে জুঁইয়ের শ্বশুর বাড়ি পৌঁছে গেল। দিয়া আর রীতি একসাথে আছে। রীতির মনে হচ্ছে কেউ ওকে ফলো করছে, কিন্তু কাউকে খুঁজে পাচ্ছে না। রীতি দিয়ার হাত শক্ত করে ধরে আছে। দিয়াকে কিছু বুঝতে দিচ্ছে না। সাবিহা রীতি আর দিয়ার কাছে এসে বলল, আসবেই যখন, তাহলে ড্রামা করার কি দরকার ছিল? রীতি সাবিহার কথা শুনে হতবিহ্বল হয়ে পড়ল। এই মেয়ে ওকে খুঁচা মেরে কথা বলছে। সেখানে অনেক মানুষ ছিল, কারো নাম উল্লেখ না করলেও কথাটা রীতিকে বলছে বুঝাই যাচ্ছে। রীতি সাবিহার কথার জবাব দিল না। দিয়া কিছু গেলে দিয়ার হাত শক্ত করে চেপে ধরে মানা করে কিছু বলতে, কেননা সেখানে অনেক মানুষ ছিল। রীতি সাবিহাকে একা পেয়ে বলল, সাবিহা, তোমার সমস্যাটা কই? তুমি আমার সাথে এমন ব্যবহার কেন করছো? দেখো রীতি আপু, আমি তোমার সাথে কথা বলতে চাই না। প্লিজ আমার সাথে কথা বলো না। তোমার জন্য আমাকে অনেক সাফার করতে হয়েছে।
ঠিক আছে, বলবো না। তোমার প্রবলেম হলো বলবো না, বাট প্লিজ আমার সাথে এমন ব্যবহার করো না। সাদিব দূর থেকে ওদের কথা বলতে দেখছে। সাদিব ওদের দিকে আসছে। সাবিহা ভাইকে আসতে দেখে রীতিকে বলল, ভাইয়া যেন রিজভির ব্যাপারে কিছু না জানে, তাহলে তোমার আমার যে সম্পর্ক আছে সেটাও থাকবে না, আর এসব বলেও কিছু হবে না। ভাইয়া বিশ্বাস করবে না। সাদিব ওদের কাছে এসে জিজ্ঞেস করল, গার্লস কোনো সমস্যা? সাবিহা দ্রুত বলল, না ভাইয়া, কোনো সমস্যা নেই। সাদিব রীতির দিকে একবার চেয়ে আরেকবার সাবিহার দিকে তাকাল, কেন যেন আশ্বস্ত হতে পারছে না। রীতি আর দিয়া কিছুক্ষণ পরে সাদিবকে বলে বাড়িতে চলে এলো রীতির বাবার সাথে। সাদিবের মন কেমন জানি করছে, তাই ও সবার থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে এলো। রীতির মনে হচ্ছে কেউ ওকে ফলো করছে, তাই বাবাকে বলে দিয়ার সাথে কথা আছে। তারপর দিয়াকে সবটা খুলে বলল, কিন্তু দিয়ার তেমন ফিলিংস হচ্ছে না। রীতি নিজের মনের ভুল ভেবে দিয়াকে বায় দিয়ে নিজেদের ফ্ল্যাটে ঢুকতে যাবে, তখনই রিজভিকে দেখতে পায়। রিজভি দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। কেউ ফিরেনি, তাই পুরো বিল্ডিংয়ে শুনশান নীরবতা। রীতি রিজভিকে একদমই আশা করেনি। রিজভি রীতির সামনে এসে দাঁড়ায়। রীতির খুব ভয় লাগছে। এই মেয়ে, তোমার সমস্যা কি? আমার সাবিহার পেছনে এভাবে পড়ে আছো কেন? রীতি ভয় উত্তর দিতে পারছে না। তারপর ভয় ভয় বলল, মানে বুঝতে পারছো না? আমার নামে উল্টো পাল্টা কথা বলে তোমার হয়নি? সাবিহার ব্রেইন ওয়াশ করার একদম চেষ্টা করবে না, তাহলে তুমি আমার ভয়ঙ্কর রূপ দেখবে। রীতি ক্ষেপে গিয়ে বলল, আমাকে হুমকি দিচ্ছেন? রিজভি চোখ মুখ লাল করে বলল, ধরে নে তাই। আমার পেছনে লাগলে তোর কি হাল করব ভাবতেও পারবি না। আমি সাবিহার জন্য সব করতে পারি, সব। সো বি কেয়ারফুল, আর দূরে থাকবি। রীতি রিজভির মুখে তুই তুকারি শুনে ভরকে গেল। ছেলেটা ওকে এই ভাষায় হুমকি দিচ্ছে? সাবিহার জন্য সব করতে পারবে? এত ভালোবাসা? এই রকম অসভ্য ছেলেরা ভালোবাসতে জানে? আপনার সাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না। আমার ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে আমাকে অকথ্য ভাষায় হুমকি দিচ্ছেন? রিজভি বাঁকা হাসি দিল। এত কিছুই না, আমি কি করতে পারি তার কোনো ধারণা তোমার নেই। রীতি আঙ্গুল তুলে চোখে আগুন নিয়ে কিছু বলতে গিয়েও থেমে যায়। সাদিব সিঁড়িতে দাঁড়িয়ে আছে অগ্নিদৃষ্টি নিয়ে, সম্পূর্ণ দৃষ্টি রিজভির দিকে। সাদিব সম্পূর্ণ কথা না শুনলেও এটুকু বুঝতে পারছে রীতিকে ও আজেবাজে কিছু বলছে। সাদিব এসে রিজভির কলার চেপে ধরল। রিজভি এর জন্য একদম প্রস্তুত ছিল না। সাদিব রিজভিকে বলল, কে তুই? এখানে ঢুকার সাহস কোথায় পেয়েছিস? আমার বাড়িতে ঢুকে তুই মেয়েদের সঙ্গে অসভ্যতা করছিস? তোর এত বড় কলিজা? রীতি এসব দেখে আঁতকে উঠে বলল, সাদিব, ওকে ছেড়ে দিন। উনি আমার সাথে কোনো অসভ্যতা করেনি। সাদিব রীতির দিকে চেয়ে রিজভিকে ছেড়ে দিয়ে বলল, আউট। রিজভি তাড়াতাড়ি চলে গেল। রিজভি যেতেই সাদিব রীতিকে জিজ্ঞেস করল, কে এই ছেলে? এখানে কি করছে? রীতি মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছে। সাদিবকে কি বলবে, সবটা না বলবে না? রীতি সিদ্ধান্তহীনতায় ভুগছে। সাবিহা ওকে বলতে নিষেধ করার পরেও রিজভির ব্যাপারে বলবে? সাদিব বিশ্বাস করবে? আপনি চিনবেন না, আমার পরিচিত একজন। রীতি সাদিবকে গভীরভাবে পর্যবেক্ষণ করে মাথা নিচু করে নিচু গলায় উত্তর দিল। তবে এই উত্তরে সাদিব সন্তুষ্ট নয়। তাই রীতিকে আবারও প্রশ্ন করল, আমি যে চিনি না সেটা বুঝতেই পারছ?
চিনলে নিশ্চয়ই তোমাকে জিজ্ঞেস করতাম না। আমি জানতে চেয়েছি ছেলেটা তোমার কি হয়? কেন এসেছে? রীতি মাথা উঁচু করে বলল, বললাম তো আমার পরিচিত। একটু ঝামেলা হয়েছে, সেটা মেটাতে এসেছে। সাদিব জোরতা নিয়ে জিজ্ঞেস করল, ঝামেলা? কি ঝামেলা? সাদিব রীতিকে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। রীতি সাদিবকে থামানোর জন্য বলল, আপনাকে সবটা কেন বলতে হবে? সাদিব দমে গেল। আসলেই তো ওকে সব কেন বলবে? আর ও কেন সব জানতে চাইছে? কোনো অধিকারে? রীতিকে কোনো ব্যাপারে জোর করার অধিকার ওর নেই। কিন্তু একটা ছেলে এসেছে রীতির কাছে। ছেলেটা রীতির পরিচিত। এই লাইনগুলো ওর মন মানতে নারাজ। সাদিব রীতির দিকে অদ্ভুত এক চাহনি দিল। সে চাহনিতে অপমান, অবহেলা ভেসে উঠছে। দুচোখে অভিমানেরা হুট করে জড়ো হয়েছে। সাদিব রীতিকে কোনো প্রশ্ন না করে সিঁড়ির রেলিং ধরে নিচে নেমে গেল। একবারও পেছনে ঘুরে দেখেনি। রীতি ওভাবেই দাঁড়িয়ে আছে। ওর মনে অপরাধবোধ করছে। রীতি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সরি, আমি আপনাকে সত্যিটা বলতে পারবো না। আর এজন্যই আপনাকে হার্ড করে কথা বলেছি। এই ছেলে আমার সাথে এমন বিহেভ করছে তাই আপনি এতটা ক্ষেপে গেছেন। যদি জানেন এই অসভ্য ছেলে আপনার বোনের বফ, না জানি কি করবেন। সাবিহাকে বকাবকি করবেন, শাসন করবেন। কিন্তু ও এখন যেখানে আছে তাতে ওর পক্ষে ফিরে আসা সম্ভব নয়। ও আপনার বিরুদ্ধে যেতেও দুবার ভাববে না। রিজভির জন্য সবাইকে ছাড়তে রাজি। আপনার শাসন তো মানবেই না, বরং ভুল কিছু করে ফেলবে। কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে। হয়তো রিজভি এই সুযোগের অপেক্ষা করছে। বাট আমি তা হতে দেব না। সাবিহা যতই আমার সাথে দুর্ব্যবহার করুক, ওকে আমি বোন মানি। ওর ক্ষতি হতে দেব না। আপনি এখন রেগে আছেন। রাগের বশে মানুষ ভুল করে ফেলে। রাগ ঠান্ডা হোক, আমি আপনার সাথে কথা বলবো। সাবিহাকে এই পথ থেকে শাসন দ্বারা নয়, কৌশলে সরিয়ে আনতে হবে। তাতে আমি আপনার সাথে আছি। রীতি ফ্রেশ হয়ে নিল। তারপর ভাবতে লাগল সারাদিনের কথা। শেষ সময়ের ঘটনা ভেসে উঠতেই ওর মন খচখচ করছে। কি বাজে একটা ঘটনা ঘটে গেল। রীতি সকালে সাদিবকে দেখতে পায়নি। রীতি সাদিবকে দেখার জন্য বারান্দা দিয়ে অনেকবার উকিঝুঁকি দিয়েছে, কিন্তু সাদিবকে দেখতে পায়নি। বিকেলে ছাদে গিয়ে সাদিবকে দেখে একটা ছেলের সঙ্গে কথা বলছে। সাদিরের চোখ রীতির দিকে পড়তেই সাথে সাথে চোখ সরিয়ে নিল। রীতিকে দেখে কেন জানি ওর প্রচণ্ড রাগ হচ্ছে। রীতি চিলেকোঠার ঘরের পাশ থেকে টুল নিয়ে ছাদের কর্নারে চলে গেল। বই খোলে বসে, কিন্তু পড়ায় মন বসছে না। সাদিবের সাথে কথা বলতে হবে। কথা না বলা পর্যন্ত ওর মনে শান্তি হবে না। দিয়া এসে রীতির পাশে বসেছে। রীতি ভাবছে দিয়াকে রিজভির কথা বলবে কিনা। ওর যে ঠোঁট পাতলা, কাকে কি বলে দেয় তাই দিয়াকেও বলতে ইচ্ছে করছে না। রীতি দিয়াকে জিজ্ঞেস করল, সাদিব ভাই চলে গেছে? রীতির সাদিবকে ভাই বলে সম্বোধন করতে ইচ্ছে না করলেও বলতে হচ্ছে, নয়তো দিয়া কি না কি ভাববে। দিয়া উঠে গিয়ে দেখে এসে বলল, হ্যাঁ চলে গেছে। কেন, কোনো দরকার? রীতি মাথা নাড়িয়ে বলল, না, উনারা এখানে ছিল তো তাই জিজ্ঞেস করলাম। কোনো দরকার নেই। রীতি মনে মনে আপসেট। সাদিবের সাথে কথা হলো না, কিছু বলতে পারল না। সাবিহা ফোন রেখে রাগে গজগজ করছে। বিছানার চাদর খামচে ধরে আছে। রাগে নাকের ডগা লাল হয়ে গেছে। কিছুক্ষণ আগে রিজভি ফোন করেছিল। ফ্ল্যাশব্যাক। রিজভি সাবিহাকে ফোন দেয় আর সাবিহা খুশি মনেই ফোন রিসিভ করে বলে,
হ্যাঁ বলো মাই লাভ। রাখো তোমার লাভ, জানো গতকাল তোমার ভাই আমার গায়ে হাত দিয়েছে। সাবিহার পিলে চমকে উঠল। ভাই ওকে মেরেছে? তাহলে কি সব জেনে গেছে? রীতি সব বলে দিয়েছে? হাজারো প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। সাবিহার বুক ধুকপুক করছে, শরীর অসাড় হয়ে আসছে, গলা শুকিয়ে যাচ্ছে। ভাইয়া যদি জানতো তবে তো জিজ্ঞেস করত তাহলে। রিজভি সাবিহাকে চুপ দেখে বলল, সাবু তোমাকে কিছু বলছি। তুমি কই হারিয়ে গেলে? সাবিহা হন্তদন্ত হয়ে বলল, ভাইয়া। এই ভাইয়া কি সব জেনে গেছে? তোমার সাথে কই দেখা হলো? তোমাদের বাড়িতে। সাবিহার রিজভির কথা শুনে গলা শুকিয়ে যাচ্ছে, কাপা কাপা গলায় বলল, বাবা বাড়ি। হ্যাঁ, আমি গতকাল রীতিকে বুঝাতে এসেছিলাম, আর ভদ্রভাবেই বোঝাচ্ছিলাম, কিন্তু রীতি আমাকে যা নয় তাই বলছিল আঙ্গুল তুলে। আমার কিছুটা রাগ হয়েছিল। হওয়ারই কথা, কেন হবে না? তাই একটু জোরে কথা বলেছিলাম। কোত্থেকে তোমার ভাই চলে এলো আর আমার কলার চেপে ধরল। সর্বনাশ! রীতি আপু কি ভাইয়াকে সব বলে দিয়েছে? সেটা তুমি জানো, আমি জানতে চাইও না। আমি কাউকে ভয় পাই না, কিন্তু তোমার ওই রীতি আপুর জন্য আমাকে অপমানিত হতে হলো। তোমার জন্য আমাকে আর কত অপমানিত হতে হবে? তোমার ভাই তাই যথেষ্ট ভদ্রতা দেখিয়েছি, নয়তো কখনো কারো সাহস হয়নি আমার কলার ধরার। রিজভি, ভাইয়া তো জেনে শুনে কিছু বলেনি। তুমি কেন এখানে আসতে গেলে? সরি, ভেরি সরি, আমার ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল। রিজভি খট করে ফোন কেটে দিল। সাবিহা ফোন রেখে ছুটে গেল রীতির কাছে। রীতির রুমে গিয়ে রীতির সামনে গিয়ে দাঁড়াল। রীতি ফোন টিপছিল শুয়ে শুয়ে। ওর মন যথেষ্ট খারাপ। সাবিহাকে দেখে চমকে গেল রীতি। এই ভর সন্ধ্যায় সাবিহাকে একদমই আশা করেনি। রীতি উঠে বসে সাবিহাকে দেখল। সাবিহার চেহারা দেখে বুঝাই যাচ্ছে ও প্রচণ্ড মাত্রায় রেগে আছে। রীতি সাবিহার রাগের কারণও আন্দাজ করতে পারছে, তবুও জিজ্ঞেস করল, কি হয়েছে সাবিহা? কোনো সমস্যা? তুমি এমন ভাব করছো যেন কিছুই জানো না। আমি জানি না, তবে অনুমান করতে পারছি। তুমি তোমার বেয়াদব বফের কথা বলতে আসছো তো? আপু রিজভিকে একদমই বেয়াদব বলবে না, ও যথেষ্ট ভদ্র ভালো ছেলে, তাই তোমাকে ভালোভাবে বুঝাতে এসেছিল। প্লিজ স্টে অ্যাওয়ে ফ্রম মি। নিজের চরকায় তেল দেও। আমি এসব একদম সহ্য করব না। রীতি ঠান্ডা গলায় বলল, তুমিও কি আমাকে হুমকি দিচ্ছ? অবশ্য দিতেই পারো। তোমার বফ শিখিয়েছে এসব আচরণ, তাই না? ও যেমন আস্ত একটা বেয়াদব। এই যে আমি তোমার বেয়াদবিগুলো মুখ বুঝে সহ্য করছি, তাতে তোমার স্পর্ধা বেড়ে যাচ্ছে। তুমি কি ভেবেছ তোমাদের বাড়িতে থাকি তাই বলে চুপ করে আছি? উহু, কথা আমিও বলতে পারি। তোমাদের বাড়িতে থাকি বলে চুপ নয়। কেন থাকব? টাকা দিয়ে থাকি, কেউ বিনা পয়সায় থাকতে দেয়নি। আমি চুপ ছিলাম এর প্রথম কারণ আমার শিক্ষা, আর দ্বিতীয় কারণ আমি তোমাকে আমার বোন ভাবি, তাই। ওর নাথিং। আর তোমার বফ যে আচরণ করেছে সেটা দেখেই তোমার ভাই তার গায়ে হাত দিয়েছে, আমি বলিনি, তাই আমাকে দোষারোপ করো না। তোমার ভাই তুমি ভালো চিনো। এখন কি তোমার ভাইকে অভদ্র বলবে? সে নিশ্চয়ই অকারণে কারো গায়ে হাত তুলে না। না তুলে সেটা তুমিই ভালো জানো। সাবিহা রীতির কথা শুনে রীতিমতো হতবাক। রীতি ওকে এতগুলা কথা শোনাবে ভাবেনি। তুমি রিজভির সাথে চুপচাপ সব মিটিয়ে নিলেই হতো। রীতি মুচকি হেসে বলল, ওই অসভ্য ছেলের সাথে আমার কোনো ঝামেলা নেই, তাই মিটিয়ে নেওয়ার প্রশ্নই উঠে না।
আর হ্যাঁ, তবুও যদি মনে হয় আমার জন্য এসব বাজে ঘটনা ঘটেছে তাহলে বলবো আমি তোমার বফকে ডাকিনি, তোমার ভাইকে এখনো বলিনি, নয়তো ঝামেলা কাকে বলে বুঝে যেতে। আমি আর এ নিয়ে কথা বলতে চাই না। তবে একটা উপদেশ দিতে চাই। তোমার রিজভির প্রেমে তুমি এতটাই অন্ধ যে তোমাকে যা বুঝাচ্ছে তাই বুঝে যাচ্ছ। তবে এর জন্য একদিন তোমাকে প্রস্তাতে হবে। আশা করি ওর মুখোশে আবৃত চেহারাটা খুব শীঘ্রই দেখতে পারবে। ওকে যেমন ভাবো ও তেমন নয়। রীতি আপু এখন একটু বেশিই বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সেই দিন খুব তাড়াতাড়ি আসবে যেদিন তুমি আমাকে সরি বলবে, আমাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে মাফ চাইবে, নিজের ভুল বুঝতে পারবে। এটা রীতির চ্যালেঞ্জ। নাও ইউ ক্যান গো। আমি পড়তে বসব। সাবিহা কিছুটা অপমানিত বোধ করল। দ্রুত রীতির রুম থেকে বের হয়ে গেল। ওর মনের ভেতর কু ডাকছে। মনটা কেমন অস্থির অস্থির লাগছে। বারবার মনে হচ্ছে যদি রীতি আপুর কথা ঠিক হয়। রীতির আর ভালো লাগছে না। সাদিব ওকে বারবার এভয়েড করে যাচ্ছে। রীতি সাদিবের সামনে গিয়ে দাঁড়াল। সাদিব চোখ তুলে রীতির দিকে তাকাল। তারপর রেলিংয়ের দিকে ঘুরে গেল। ওর মনে অভিমানেরা জড়ো হয়েছে, যা এত তাড়াতাড়ি যাওয়ার নয়। রীতি সাদিবকে বলল, আপনার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। আমি শুনতে চাই না ব্যস্ততা দেখিয়ে। প্লিজ। কথাটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার জন্য তোমাকে ভাবতে হবে না। আমি জানতে চাই না। যাও এখান থেকে। আমি সাবিহার ব্যাপারে কথা বলতে এসেছি। সাদিব সাবিহার কথা শুনে অবাক হয়ে ঘুরে দাঁড়াল। তারপর রীতির দিকে প্রশ্নবোধক চাহনি দিল। রীতি গড়গড় করে বলল, ওই ছেলেটার নাম রিজভি। ও সাবিহার বয়ফ্রেন্ড। সাদিব রীতির কথা শুনে রীতির দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিল। চোখ মুখ শক্ত করে বলল, কি বললে তুমি? ওই ছেলে সাবিহার বয়ফ্রেন্ড? হ্যাঁ। সাদিব চেঁচিয়ে বলল, শাট আপ। সাবিহা বাচ্চা একটা মেয়ে, 17 বছর বয়স ওর। ওর নামে এমন একটা কথা বলতে তোমার বিবেক বাধা দিল না? ছি। রীতি, তোমাকে আমি ভালো একটা মেয়ে ভেবে এসেছি এতদিন, আর তুমি নিজের দোষ আমার বোনের উপর চাপিয়ে দিল। আমার বোনের বয়ফ্রেন্ড রাতের বেলায় তোমার সাথে কথা বলতে আসবে, তাও ঝগড়া করতে? আমাকে এতটা বোকা মনে হয় তোমার? সাবিহার সাথে তোমার কোনো একটা সমস্যা চলছে, তাই না? আমি প্রায়ই দেখেছি তোমাদের অদ্ভুতভাবে কথা বলতে। তোমাদের কথা না শুনলেও বুঝ চলছে তোমাদের মধ্যে, আর সেই জন্য তুমি আমার বোনকে এভাবে ফাঁসানোর চেষ্টা করছ। সাদিবের কথা শুনে রীতির বুকের ভিতর দুমড়ে মুচড়ে যাচ্ছে, চোখে পানি টলমল করছে। সাদিব ওকে এভাবে বলতে পারল, এতটা অবিশ্বাস করছে। জানেন তো, আমি একটু অবাক হইনি আপনার কথা শুনে, কারণ সাবিহা আমাকে আগেই বলেছিল আপনি বিশ্বাস করবেন না। যাই হোক, আমার মনে হয়েছিল আপনাকে জানানো উচিত, তাই জানালাম। আসছি। রীতি চোখের পানি মুছে দৃঢ় সংকল্পে এগিয়ে যাচ্ছে। আর ওদের বিষয়ে কথা বলবে না, আর না ওদের নিয়ে ভাববে। ওদের দুজনকেই জীবন থেকে কাটছাঁট করে দিয়েছে। সাদিব পেছনে থেকে রাগে ফুঁসছে। ওর পিচ্ছি বোনের নামে এমন একটা কথা বলতে পারল? ওই ছেলে সেদিন ওর পরিচিত ছিল, আর আজ হুট করে সাবিহার বয়ফ্রেন্ড হয়ে গেল। সাদিব ফ্লোরে বসে বিছানার উপর মাথা দিয়ে রেখেছে। মাথার উপর দুহাত দিয়ে চেপে ধরে আছে। মাথার ভেতরটা পুরো ফাঁকা লাগছে। কিছুই কাজ করছে না। মনে হচ্ছে মাথার ভেতরের কাজ করার যন্ত্রটাই হারিয়ে গেছে। সাদিব কিছুই বুঝতে পারছে না। অবচেতন মন রীতিকে বিশ্বাস করার কথা বলছে, কিন্তু পরক্ষণেই মনে হচ্ছে রীতি মিথ্যে বলছে।
কিন্তু রীতির কথাও উড়িয়ে দিতে পারছে না, মন থেকে ঝেড়ে ফেলতে পারছে না। সাদিব বুকের মধ্যে ভয়ঙ্কর ব্যথা অনুভব করতে পারছে, প্রিয় মানুষের কাছ থেকে প্রতারিত হওয়ার ব্যথা। তবে সাদিব সেদিন খুব হার্ট হয়েছে, সেদিনের কথা কিছুতেই ভুলতে পারছে না। সাদিব সাবিহার রুমের দিকে যাচ্ছে, রুমের দরজা খোলা। সাদিব দরজায় দাঁড়িয়ে রুমের ভেতরে চোখ রাখল। সাবিহা পড়ার টেবিলে। সাদিব দরজায় নক না করেই ঢুকে পড়ল। কারো আসার শব্দে সাবিহা পেছনে ঘুরে সাদিবকে দেখে চমকে যায়। ওর ভাই হঠাৎ ওর রুমে কেন? কি বলতে এসেছে? রীতি সব বলে দিয়েছে কিনা এসব ভাবনা মনের মাঝে জড়ো হচ্ছে। সাবিহা জোরপূর্বক হাসি দিয়ে বলল, ভাইয়া তুমি? কোনো দরকার? সাদিব টেবিলের উপরে রাখা বইখানা নিখুঁতভাবে দেখছে। সাবিহার হাতে কলম, বই খোলা, খাতায় অর্ধেক অঙ্ক করা। না, দেখতে এসেছিলাম পড়াশোনা ঠিক করে করছিস কিনা। কি করছিস? সাবিহা খাতা দেখিয়ে বলল, এই তো অঙ্কগুলো করছি। সাদিব সাবিহার হাত থেকে খাতা নিয়ে অঙ্ক দেখছে। তারপর ওর চোখ টেবিলে সাবিহার ফোন খুঁজছে। সাদিব খাতাপত্র রেখে বলল, তোর মোবাইল কই? মোবাইলের কথা শুনে সাবিহার ভয় কলিজা শুকিয়ে যাওয়ার অবস্থা। তবুও ঢোক গিলে বলল, ফোন তো চার্জে বসিয়েছি। কেন? না, এমনি। পড়ার সময় যেন মোবাইল আশেপাশে না থাকে। মন দিয়ে পড়, সামনে এইচএসসি পরীক্ষা। হ্যাঁ ভাইয়া, আমি মন দিয়েই পড়ছি। তুমি চাইলে কোচিংয়ে খোঁজ নিয়ে দেখতে পারো, কোনো রিপোর্ট পাবে না। পড় তাহলে। সাদিব চলে যেতেই সাবিহা হাফ ছেড়ে বাঁচল। এতক্ষণ ওর শ্বাস আটকে ছিল। সাবিহা সবেমাত্র মোবাইল চার্জে বসিয়ে পড়তে বসেছে, আর তখনই সাদিব রুমে আসে। সাবিহা মনে মনে আল্লাহকে ধন্যবাদ দিচ্ছে। আর কিছুক্ষণ আগে আসলে ওর হাতে মোবাইল দেখত। সাবিহা পড়া রেখে উঠে গিয়ে মোবাইলটা আনল। কোনো রিস্ক নিতে চায় না। রিজভির নাম্বার, মেসেজ সব ডিলিট করে দিল। কল লিস্ট থেকে রিজভির নাম্বার ডিলিট করে দিল। গ্যালারিতে থেকে সব পিক মেমোরিতে ট্রান্সফার করে মেমোরি কার্ড খুলে রেখে দিল। ফেসবুক মেসেঞ্জার লগ আউট করে রাখল। কিছুদিন সাবধানে থাকতে হবে। রীতি সাদিবের এমন আচরণ মেনে নিতে পারছে না। সাদিব ওকে এতগুলো কথা শুনিয়ে দিল, যাচাই করার প্রয়োজন মনে করল না। রীতি যতই চাইছে এসব ভাববে না, ততই মাথায় জেকে বসছে। রীতি রাগে বইখাতা ছুঁড়ে ফেলে দিচ্ছে। ওর বাবা হঠাৎ এর রুমে এলো। সামনে পরীক্ষা, মেয়ে কি করছে? খোঁজ খবর নিতে এসেছে। ভেতরে এসে দেখল রীতি বিছানায় বসে আছে আর বইপত্র এলোমেলো হয়ে পড়ে আছে। রীতির বাবা চিন্তিত ভঙ্গিতে বলল, কি হয়েছে মা? বইখাতার এই অবস্থা কেন? রীতি বাবাকে দেখে অপ্রস্তুত হয়ে পড়ল। রীতি নিজেকে সামলে বলল, আসলে বাবা, মাথাটা হ্যাং হয়ে গেছে, তাই কেমন জানি রাগ হচ্ছে। সরি বাবা, সরি। রীতির বাবা মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ইটস ওকে, এক্সাম টাইম, এমন একটু হয়ই, কোনো ব্যাপার না, এত চাপ নেওয়ার দরকার নেই। আয়, বাইরে আয়, সবার সাথে কথা বলো, রিল্যাক্স হ, ভালো লাগবে। রীতি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তুমি যাও, আমি আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আয়, আমি নিজ হাতে তোর জন্য স্পেশাল কফি বানাবো। রীতি মুচকি হাসি দিল। রীতির বাবা যেতেই রীতি বইপত্র একসাথে গুছিয়ে নিল। আর মনে মনে নিজেকে বকছে, ছি,
এটা আমি কি করলাম? বইকে অসম্মান করলাম? ওই একটা ছেলের জন্য এত বড় অন্যায় করতে পারলাম? আমি ঠিক করিনি, একদম ঠিক করিনি। রীতি সিদ্ধান্ত নিল যতদূর সম্ভব সাদিবকে এড়িয়ে চলবে। রীতি বিকেলে ছাদে যেতেই দেখে সাদিব আর দিয়া আড্ডা দিচ্ছে। রীতি দেখেও না দেখার ভান করল, যেন ওর জন্য সাদিব একজিটি করে না। কিন্তু কয়েকদিন ধরে খেয়াল করছে দিয়া আর সাদিব একে অপরের সাথে একটু বেশিই মিশছে। সাদিবকে দেখে কিছু বুঝতে না পারলেও দিয়াকে দেখে রীতির সন্দেহ হচ্ছে। কেন জানি মনে হচ্ছে দিয়া সাদিবকে পছন্দ করে, ভয়ঙ্কর পছন্দ। রীতি যথারীতি ছাদে বসে পড়ছে। ওর পরীক্ষার কিছুদিন মাত্র বাকি, তাই পুরো মনোযোগ পোড়ায়। সাদিব সাবিহা দুজনকেই মাথা থেকে ঝেড়ে ফেলেছে, কিন্তু দিয়া সেটা হতে দিল না। দিয়া রীতির পাশে এসে বসল। রীতি দিয়াকে দেখে পড়া রেখে দিয়ার দিকে তাকাল। দিয়া মুচকি হেসে বলল, রীতি আপু, তোমাকে বিরক্ত করলাম না তো? না, তুমি তো আমাকে বলেই গেছ। আসলে আপু, তোমার সামনে পরীক্ষা। আমি তো জানি তুমি পড়াশোনার ব্যাপারে কতটা সিরিয়াস, তাই আমি তোমার সাথে আড্ডা দিতে আসি না। কিন্তু ছাদে তো প্রতিদিন আসো, শুধু আমার কাছেই আসো না। দিয়া রীতির কথা শুনে আমতা আমতা করে বলল, হ্যাঁ আসি, কিন্তু তোমার যদি ডিস্টার্ব হয় সেটা ভেবে আর তোমার কাছে আসি না। তাহলে আজ কেন এসেছ? বাড়িওয়ালার ছেলে নেই তাই? ঠিক বললাম তো? দিয়া রীতির কথা শুনে দমে গেল। দিয়া তো আসলে এই জন্যই এসেছে, ছাদে কেউ নেই, রীতিকে দেখে ওর সাথে কথা বলতে এসেছে। না মানে আসলে আপু, একা একা বোর হচ্ছিলাম, তাই ছাদে এসেছি। ছাদেও কেউ নেই, তোমাকে দেখে ভাবলাম কতদিন কথা হয় না, তাই একটু কথা বলি। আচ্ছা ভালো। তা কি খবর তোমার? নিউ কিছু চলছে তোমার লাইফে? নিউ? হ্যাঁ, আমার লাইফে তো প্রতিদিনই কিছু না কিছু নিউ ঘটনা ঘটে। তা সাবিহার সাথে কথা হয় তোমার? সাবিহার নাম শুনে রীতির মাথায় যেন ধপ করে আগুন জ্বলে উঠল। দিয়া, সাবিহার ব্যাপারে আম নট ইন্টারেস্ট। ওর টপিক নিয়ে কোনো কথা আমি শুনতে চাই না। আচ্ছা আচ্ছা, রাগ করো না, ওর কথা বলবো না। জানো আপু, আমার সাথে সাদিব ভাইয়ের ভালো একটা বন্ধুত্ব হয়েছে। লজ্জা মাখা মুখে। দিয়ার লজ্জা মাখা মুখ দেখে রীতির বুক ধক করে উঠল। কি যেন হারিয়ে যাচ্ছে, মনে হচ্ছে রীতি অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। ওই লজ্জা মাখা মুখে হাজারো সম্ভাবনা দেখতে পাচ্ছে। রীতির মনে ঝড় উঠছে। যাকে নিয়ে আর ভাববে না তার জন্য কেন এমন অস্থির লাগছে? কেন ঝড় উঠছে? আমি যাচ্ছি দিয়া, আমার কাজ আছে। ব্যস্ততা দেখিয়ে রীতি তাড়াতাড়ি চলে গেল। নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে বসে রইল। কেন জানি প্রচণ্ড কষ্ট হচ্ছে। রাতের আকাশে বৃত্তাকার চাঁদ উঠেছে, ঝলমলিয়ে উঠছে চারপাশ। রীতি বারান্দার লাইট অফ করে ফেলল। চাঁদের জ্যোৎস্না গায়ে মাখছে। কালো একটা বাইক বাড়িতে ঢুকল। বাইকের শব্দে রীতি নিচের দিকে তাকাল। সাদিব এসেছে। রীতির সাদিবকে দেখে পুরনো ব্যথা জেগে উঠল। কেন জানি মনের অজান্তেই চোখে পানি চলে এলো। গোধূলি নির্জন সময় দেয় পাহারা। একাকিত্ব পেরোয় গণ্ডি। তুমি আমি দুজন দুপ্রান্তে। রাতের তারা আজ আমাদের সঙ্গী। রাকিব। সাদিব সাবিহার কোচিংয়ে গিয়েছে। সাবিহার পড়াশোনার খোঁজ নিতে। সেখানে কোনো রিপোর্ট পায়নি। সাবিহা রেগুলার স্টুডেন্ট এবং রেগুলার পড়া দেয়। সাদিব ভাবছে একদিন সাবিহার কলেজে যাবে, সেখানে গিয়ে ওর খোঁজ খবর নিবে।
সাবিহা কোচিং ক্লাস মিস করে আজ রিজভির সাথে ঘুরতে যাচ্ছে। এই প্রথমবার কোচিং মিস দিয়ে ঘুরতে যাচ্ছে। সাবিহার কেমন ভয় ভয় লাগছে। যেতে চায়নি কিন্তু রিজভির ইমোশনাল কথাবার্তা শুনে যেতে রাজি হয়েছে। রিজভি বাইক চালাচ্ছে আর লুকিং গ্লাসে সাবিহার মুখটা দেখবে। সাবু মুখটা এমন করে রেখেছ কেন? রিজভি আমার ভয় লাগছে। এভাবে কোচিং ক্লাস মিস দিয়ে ঘুরতে যাচ্ছি। যদি কেউ জেনে যায়? আরে কিছু হবে না, চিন্তা করো না, আমরা তাড়াতাড়ি চলে আসব। আর এসব লুকোচুরি বেশিদিন চলবে না। তোমার এইচএসসি পরীক্ষা শেষ হোক, তারপর আমরা বিয়ে করে নেব। ওকে সাবু। বিয়ের কথা শুনে সাবিহা লজ্জা পেয়ে গেল। তুমি যা ভালো মনে করো। আমারও এসব লুকোচুরি ভালো লাগে না। বাকি পড়াশোনা না হয় বিয়ের পরেই করব। অবশ্যই আমি তোমাকে কোনো কিছুতে বাধা দেব না। কখনোই না। সাবিহার অনেক ভালো লাগছে এটা ভেবে, কত ভালো একজন লাইফ পার্টনার পেতে যাচ্ছে। সাদিব সাবিহার কোচিংয়ে গিয়ে সাবিহার খোঁজ করছে, কিন্তু সাবিহা নাকি আজ আসেনি। সাদিব কোচিংয়ে কাউকে কিছু বুঝতে না দিয়ে চলে এলো। তারপর বাইরে বেরিয়ে বাড়িতে ফোন করল ওর মায়ের কাছে। হ্যালো মা, সাবিহা কোথায়? ওকে একটু দরকার ছিল। ও তো কোচিংয়ে, এখনো বাড়িতে আসেনি। ওর নাম্বারে ফোন করে দেখ। ওহ আচ্ছা, ঠিক আছে। সাদিব পকেটে ফোন রেখে ঘামছে। সাবিহা কোথায় গেল কোচিং ক্লাসের কথা বলে? তাহলে কি রীতির কথাই ঠিক? ও কি তাহলে ওর বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়েছে? চলবে।